আমার এক ভাই ছিল, সে খুলনায় চাকরি করত। তার বাসায় পৌঁছলাম, ঠিকানা জানতাম। রিকশাওয়ালাকে দিয়েই আমার মামাকে খবর দিলাম। মামা খুব চালু লোক। সকাল 6টায় জাহাজ ছাড়বে। মামাকে জাহাজ ঘাটে পাঠিয়ে দিয়ে তার নামে প্রথম শ্রেণীতে 2টা সিট রিজার্ভ করালাম, যাতে অন্য কেউ আমার কামরায় না উঠে। আমার এক বন্ধু ছিল, জাহাজ কোম্পানিতে চাকরি করত। তাকে খবর দিলাম। সে বলল যে জাহাজ ছাড়বার ঠিক 2 মিনিট আগে যেন আমি জাহাজে উঠি। জাহাজে ওঠার সাথে সাথে সে জাহাজ ছেড়ে দেবার বন্দোবস্ত করবে। জাহাজ ঘাটেও গোয়েন্দাদের আমদানি আছে। দুঃখের বিষয়, কুয়াশা পড়ায় জাহাজ আসতে দেরি হয়েছিল এবং ছাড়তেও দেরি হবে, প্রায় 1 ঘন্টা, অর্থাৎ সকাল 7টায়। মহাবিপদ। 6টায় তো একটু অন্ধকার থাকে, 7টায় সূর্য উঠে যায়। মামা পূর্বেই মালপত্র নিয়ে উঠে কামরা ঠিক করে রেখেছে। আমি কাছেই এক দোকানে চুপটি করে বসেছিলাম। খুলনার গোয়েন্দা বিভাগের লোকেরা আমাকে চিনে। মামার সাহায্যে আমি প্যান্ট, কোট ও মাথায় হ্যাট লাগিয়ে অন্য রূপ ধরেছি। যখন 2টা সিঁড়ি টেনেছে আর 2টা বাকি আছে, আমি এক দৌড় দিয়ে উঠে পড়লাম। দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঘাটে। ওঠার সাথে সাথে ওই 2টা সিঁড়িও টেনে নিল এবং জাহাজ ছেড়ে দিল। দুইজনের চোখে চোখে আলাপ হলো। আমার চক্ষু দিয়েই কৃতজ্ঞতা জানালাম। এবার আশা হলো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। আমি কামরাতেই শুয়ে রইলাম। খাবার জিনিস কামরায় আনিয়ে নিলাম। আমি যে জাহাজে উঠেছি অনেকে দেখে ফেলেছে। এই জাহাজই গোপালগঞ্জ হয়ে বরিশাল ও নারায়ণগঞ্জ যায়। গোপালগঞ্জের লোক অনেক ছিল। গোপালগঞ্জ টাউনে জাহাজ যায় না। 3 মাইল দূরে মানিকদহ নামক স্থানে নতুন ঘাট হয়েছে, সেখানে থামে। নদী ভরাট হয়ে গেছে। মানিকদহ ঘাটে যখন জাহাজ ভিড়েছে, তখন আমি জানলা দিয়ে চুপটি করে দেখছিলাম। ঘাট থেকে রহমতজান ও ইউনুস নামে 2 জন ছাত্র, যারা খুব ভালো কর্মী, আমার চোখ দেখেই চিনতে পেরে চিৎকার করে উঠেছে। আমি ওদের ইশারা করলাম, কারণ খবর রটে গেলে আবার পুলিশ গ্রামের বাড়িতে যে হাজির হবে। রহমতজান ও ইউনুস বরিশাল কলেজে পড়ে। এই জাহাজেই বরিশাল যাবে। ওরা সোজা আমার কাছে চলে এলো। জাহাজ ছেড়ে দিয়েছে। আমি ওদের বললাম, তোমরা চিনলা কেমন করে? ওরা বলে, ও চোখ আমাদের বহু পরিচিত। আমি বললাম, পুলিশ খবর পেলে রাস্তায় গ্রেফতার করতে চেষ্টা করতে পারে। ওরা বলে, ভাইজান, এটা গোপালগঞ্জ, এখান থেকে ইচ্ছা না করলে ধরে নেওয়ার ক্ষমতা কারো নাই। গোপালগঞ্জের মানুষ, বিশেষ করে ছাত্র যুবকরা, আমাকে ভাইজান বলে ডাকে। এমনও আছে ছেলেও ভাইজান বলে, আবার বাবাও ভাইজান বলে ডাকে। গোপালগঞ্জ থেকে আমার বাড়ির নিকটবর্তী জাহাজ ঘাটে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। সন্ধ্যার সময় আমাদের জাহাজঘাট পাটগাতি পৌঁছলাম। নৌকায় প্রায় 1 ঘন্টা লাগবে। বাড়িতে পৌঁছলাম। কেউ ভাবতেও পারে নাই আমি আসব। সকলেই খুব খুশি। মেয়েটা তো কোল থেকে নামতেই চায় না, আর ঘুমাতেও চায় না। আব্বাকে বললাম সকল কথা। বাড়িতে পাহারা রাখলাম। বৈঠকখানায় রাতভর লোক জেগে থাকবে। যদি কেউ আসে আমাকে খবর দেবে। আমাদের বাড়ি অনেক বড় এবং অনেক লোক। এখন গ্রেপ্তার হতে আমার বেশি আপত্তি নাই, তবে ঢাকা যাওয়া দরকার একবার। বেশি দিন যে বাড়ি থাকা চলবে না, তা আব্বা ও রেনুকে বুঝিয়ে বললাম। বোধ হয় 7-8 দিন বাড়িতে রইলাম। বললাম, বরিশাল হয়ে জাহাজ যায়, এ পথে যাওয়া যাবে না, আর গোপালগঞ্জ হয়েও যাওয়া সম্ভবপর নয়। পথে গ্রেপ্তার করে ফেলতে পারে। আমি গোপালগঞ্জের 2 ঘাট পরে জাহাজে উঠব। তারপর কবিরাজপুর থেকে নৌকায় মাদারীপুর মহকুমার শিবচর থেকে জাহাজে উঠব। 2-1 দিন আমার বড় বোনের বাড়িতে বেরিয়ে যাব। বড় বোনের বাড়ি শিবচর থেকে মাত্র 5 মাইল পথ। রেনু বলল, কতদিন দেখা হবে না বলতে পারি না। আমিও তোমার সাথে বড় বোনের বাড়িতে যাব। সেখানেও তো 2-1 দিন থাকবা। আমিও ছেলে মেয়ে 2টা তোমার সাথে থাকব। পরে আব্বা যেয়ে আমাকে নিয়ে আসবেন। আমি রাজি হলাম, কারণ আমি তো জানি এবার আমাকে বন্দি করলে সহজে ছাড়বে না। নৌকায় এত দূর যাওয়া কষ্টকর। আমরা বিদায় নিয়ে রওনা করলাম। 2 জন কর্মীও আমার সাথে চলল। একজনের নাম শহীদুল ইসলাম, আর একজনের নাম সিরাজ। ওরা স্কুলের ছাত্র ছিল। আমাকে ভীষণ ভালোবাসত। এখন 2 জনই ব্যবসায়ী। শহীদ আজও আমাকে ভালোবাসে এবং রাজনীতিতে আমাকে অন্ধভাবে সমর্থন করে। সিরাজ অন্য দল করলেও আমাকে শ্রদ্ধা করে। এরা
কবিরাজপুর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এবং রাতভর পাহারা দিয়েছিল। শীতের দিন ওরা এক কাপড়ে এসেছিল। রেনু নিজের গায়ে চাদর ওদের দিয়েছিল। আমরা বোনের বাড়িতে পৌঁছলাম। 1 দিন 2 দিন করে 7 দিন সেখানে রইলাম। ছেলে মেয়েদের জন্য যেন একটু বেশি মায়া হয়ে উঠেছিল। ওদের ছেড়ে যেতে মন চায় না, তবুও তো যেতে হবে। দেশ সেবায় নেমেছি, দয়া মায়া করে লাভ কি? দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে, এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে। আব্বা আমাকে কিছু টাকা দিয়েছিলেন, আর রেনুও কিছু টাকা নিয়ে এসেছিল আমাকে দিতে। আমি রেনুকে বললাম, এতদিন একলা ছিলে, এখন আরও 2 জন তোমার দলে বেড়েছে। আমার দ্বারা তো কোনো আর্থিক সাহায্য পাবার আশা নাই, তোমাকেই চালাতে হবে। আব্বার কাছে তো সকল সময় তুমি চাইতে পারো না, সে আমি জানি। আর আব্বাই বা কোথায় এত টাকা পাবেন? আমার টাকার বেশি দরকার নাই। শীঘ্রই গ্রেপ্তার করে ফেলবে। পালিয়ে বেড়াতে আমি পারবো না। তোমাদের সাথে কবে আর দেখা হয় ঠিক নাই। ঢাকা এসো না, ছেলেমেয়েদের কষ্ট হবে। মেজ বোনের বাসায়ও জায়গা খুব কম। কোনো আত্মীয়দের আমার জন্য কষ্ট হয় তা আমি চাই না। চিঠি লিখো, আমিও লিখব।